বাবা হয়ে মেয়ের আত্মহত্যার প্রতিশোধ নিতে সে কী কী করলো সেটা দেখতে আজকের মুভি এক্সপ্লেনেশনটি দেখুন। মুভির প্রথম দৃশ্যে দেখা যায় একটি লোক যে পেশায় শিক্ষক ছিল সে একটি মেয়ে যে তার ছাত্রী ছিল তাকে গাড়িতে করে একটি জঙ্গলের মধ্যে একটি ঘরে নিয়ে আসে। এদিকে ওই জঙ্গলে আরও একটি লোককে আসতে দেখা যায়। এবারে সেই অমানুষ শিক্ষকটি ছাত্রীটিকে যেখানে দুষ্কর্ম করার জন্য এনেছিল সেই কাজটি যে শুরু করতে যাবে এমন সময় দরজায় কেউ টোকা দেয়। লোকটি দরজা খুললে দেখা যায় দ্বিতীয় লোকটি দাঁড়িয়ে আছে। এবারে সে ঘরে ঢুকে পড়ে। তখন ওই অমানুষ শিক্ষকটি তাকে মারতে যায়। তখন দ্বিতীয় লোকটির একটি প্রহারে সে পড়ে যায়। তখন দ্বিতীয় লোকটি ছাত্রীটিকে চলে যেতে বলে। দ্বিতীয় লোকটি বলে তার নাম হলো ভীমরাজ। এবারে ভীমরাজ ওই লোকটাকে আচ্ছা করে পিটাতে থাকে। এরপর সে পালাতে গেলে ভীমরাজ তাকে উত্তম মধ্যম দিয়ে অন্য আরেকটি জায়গায় নিয়ে আসে এবং সেখানে যথার্থ ভীমের মতোই ওই লোকটার পা চিরে ফেলে। লোকটার মৃত্যু হয়। কিন্তু ভীমরাজ কেন এই কাজ করলো তা আমরা পরে জানব। এবারের দৃশ্যে দেখা যায় ভীমরাজ একটি মন্দিরের পূজারী ছিল। সে মন্দিরে থাকতো, পুজো করত, শিবের গান গাইত। একদিন এক মহিলা ও তার ছোট একটি মেয়ে ওই মন্দিরে আসে এবং একজন পূজারীকে বলে, কাল অমাবস্যা, আপনি আমাদের ঘরে এসে যদি ভোজন করেন তাহলে খুব ভালো হয়। আমি নিজে আপনাকে নিতে আসব। আপনি এলে আমাদের পাপ থেকে মুক্তি মিলবে। ভীমরাজ পাশ থেকে সব শুনছিল। সে ওই মহিলাটিকে ডেকে বলে, আপনি আমাদের মতো লোকদের খাওয়ান, পুণ্য মিলবে। আমি এখানে নতুন এসেছি, কাউকে চিনিও না। তখন ওই মহিলা বলে, আপনাকে খাওয়াবো? সে আমার সৌভাগ্য। আগামী অমাবস্যায় আপনাকে আমি খাওয়াবো। এদিকে দেখা যায় মেজর অরুণ বর্মা নামে একজন ইউটিউবে ক্রাইম স্টোরি ইনভেস্টিগেটের কাজ করে, যাতে সমাজে সবাই সতর্ক থাকতে পারে। একদিন তার কাছে তার দাদার একটি কল আসে। সে জানতে পারে তার দাদার মেয়ে আত্মহত্যা করেছে। সে আর তার অ্যাসিস্ট্যান্ট ছেলেটি গুনা ছুটে যায় সেই গ্রামে। সেখানে তার পূর্ব পরিচিত একজন পুলিশ অফিসার ছিল। তার দাদা কাঁদতে থাকে আর বলতে থাকে, তোকে তো সবচেয়ে বেশি ভালোবাসতো, তাহলে তোকে কেন কিছু বলল না? সবাই কাঁদছিল। অরুণও কেঁদে ফেলে তার ভাইজির মৃতদেহ দেখে। এদিকে পুলিশের বড় অফিসারও এসে ওখানে অনুসন্ধানরত পুলিশটিকে জিজ্ঞাসা করে যে কী হয়েছিল। তখন সে বলে মেয়েটির যার সাথে বিয়ে হচ্ছিল তাকে পছন্দ ছিল না, তাও জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছিল, তাই সে সুসাইড করে। পরের দৃশ্যে একটি মঞ্চে দেখা যায় ডক্টর নাগরাজ বলে একজন বক্তৃতা দিচ্ছে। সে বলে মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের সবার পদক্ষেপ নেওয়া উচিত। সেখানে ভীমরাজকে দেখা যায় একটি লোকের সাথে কথা বলতে। সেই লোকটি ভীমরাজকে বলে, তুমি কোনো কিছু কাজ পেলে? তখন সেই লোকটি বলে, নেতাজিকে বলে তোমাকে কিছু কাজের ব্যবস্থা করে দেবো, রবিবার তুমি আমার বাড়িতে এসো। এদিকে অরুণের বাড়িতে তার দাদা আসে। সে বলে পুলিশ বলছে কেস বন্ধ করে দেবে, তাই ফোনটা দিয়ে দিয়েছে। তুমি এটা ঠিক করে দিলে ছোট মেয়েটাকে দিতে পারবো এটা। অরুণ বলে রামাইয়ার মানে তার ভাইজির ফোনটা ঠিক করে দেবে। এবারে সে ফোনটাকে চার্জে বসিয়ে দেয়। তার কাছে যে ছেলেটি থাকে তার নাম ছিল গুনা। সে ফোনটায় ব্যাক রেস্টোর করে হোয়াটসঅ্যাপ ইমেজ সব বার করে ফেলে। অন্য একটি দৃশ্যে এক আধুনিকা মহিলাকে একটি বাজারে দেখা যায় মাছ কিনতে। সেই মহিলার নাম ছিল সুন্দরী। সেখানে ভীমরাজ তাকে দেখছিল। সেই মহিলাটি হঠাৎ ভীমরাজকে বলে, তুই আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছিস। ভীমরাজ বলে, ম্যাডাম আপনাকে চেনা চেনা লাগছে তাই, না হলে আমি তো পূজারি। অন্য একটা সন্ডা মার্কা লোক তাকে বলে, এখানে কেন, তোকে আর না দেখি। অন্যদিকে মেজর পুলিশের বড় কর্তার কাছে এসে বলে যে তার ভাইজি রামাইয়ার ফোনে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস SMS আছে। সেটা অন করলে শোনা যায় একটা লোক রামাইয়াকে ধমকি দিচ্ছে যে তোর বিয়ে হয়ে যাক তাতে ক্ষতি নেই, কিন্তু তুই যদি এই কাজ ছেড়ে দিস তাহলে লজের সেই ভিডিও সবাইকে দেখিয়ে দেবো আর তোকেও শেষ করে দেব। বড় কর্তা বলে, এটা তো পরিষ্কার মার্ডারের ধমকি দিচ্ছে। অরুণ সেই নাম্বারে কল করে, কিন্তু সেটা আউট অফ সার্ভিস পায়। অরুণ বলে, দাদাকে এসব কথা বলা যাবে না, তাই তাদের দিয়ে FIRও করা যাবে না। আপনি আমাকে পারমিশন দিন যাতে আমি এই কেসটা ইনভেস্টিগেট করতে পারি। অরুণ ও গুনা এরপর
নেলসন বলে একজনের বাড়িতে আসে। অরুণের পরিচয় জানার পর নেলসন বলে সে অরুণের ভিডিও দেখে এবং সে তার ফ্যান। তখন গুনা তাকে রামাইয়ার ফটো দেখিয়ে বলে, 4 দিন আগে আপনি এই মেয়েটাকে বুক করেছিলেন তাই না? লোকটা প্রথমে অস্বীকার করে এবং বলে, আমাকে এসব আবোল তাবোল কথা বলার মানে কি? আমি এবারে তাহলে পুলিশ ডাকবো। অরুণ তখন তাকে বলে, হ্যাঁ পুলিশকে ডাক, আমিও তোর বউকে গিয়ে সব বলবো। তখন সে ভয় পেয়ে যায় এবং সে সব কিছু খুলে বলে। সে বলে একটা ডেটিং অ্যাপ থেকে সে এটা করেছিল। তারপর হোয়াটসঅ্যাপে এই মেয়েটা অর্থাৎ রামাইয়ার ছবি সে পায় আর বুক করে 3000 টাকা দিয়ে। কিন্তু রামাইয়া আসেনি এবং টাকাও সে ফেরত পায়নি। এবারে নেলসনকে অরুণ বলে, এবারে আমাদের হয়ে তুই একটা কাজ কর, তোর ব্রোকারকে বল তোর বন্ধুর জন্য একটা মেয়েকে বুক করতে, যেখানে বলবে সেখানেই আমরা চলে যাব। লোকটা তাই করে, গুনার ফোন নাম্বার দিয়ে বুক করা হয়। এদিকে ভীমরাজ রবিবার সেই লোকটির বাড়ি যায়। সে ভীমরাজকে কিছু কাজ করতে বলে বাজারে চলে যায়। ভীমরাজ সেই কাজগুলো করতে থাকে। সে এরপর ঘরের সব কিছু পরিষ্কার করছিল, এমন সময় ওই লোকটির মেয়েকে ফোনে কথা বলতে শোনে। সেই মেয়েটি বলে, আমি যাই করি না কেন তাতে ওর কি আছে? আমি যার সাথে কথা বলি না কেন তাতে ওর কি? একদিনও আমার হাতে মার খাবে। কনফারেন্স রুমে আমাকে কেন ডাকলো? একদিন সবার সামনে ওকে জুতো দিয়ে মারব। ফোনে কাউকে সে এসব বলছিল। তখন মেয়েটির বাবা বাজার দিয়ে চলে আসে। ভীমরাজের কাজ দেখে সে খুব খুশি হয়, কিন্তু ভীমরাজ তাকে বলে, আপনি কিছু মনে করবেন না, আপনার মেয়েকে কেউ মনে হয় ধমকি দিচ্ছে। প্রথম থেকে যদি না ঠিক করা হয় তাহলে পরে বড় অঘটন ঘটতে পারে। তখন তার বাবা মেয়েটাকে গিয়ে ঘর থেকে ডেকে বার করে এবং সব জিজ্ঞাসা করে। তখন জানা যায় যে অফিসে মেয়েটি কাজ করে এবং যে অফিসে কাজ করে সেখানে ফোন অ্যালাউ নয়। এবারে সবাই অফিসের সিস্টেম থেকে তাদের হোয়াটসঅ্যাপে কথা বলে এবং মেয়েটি হোয়াটসঅ্যাপে তার বয়ফ্রেন্ডের সাথে যা যা কথা বলেছে তার স্ক্রিনশট নিয়ে মেয়েটাকে তাদের টিম লিডার এবারে বলছে যে আমি যা বলবো তাই করতে হবে, না হলে সবাইকে এগুলো দেখাবো। মেয়েটির বাবা তখন রেগে গিয়ে বলে, তুই তাহলে কি এমন করেছিলি যে সেগুলো দেখলে বা দেখালে তোর সম্মান নষ্ট হবে? আগে তোকে পেটানো উচিত। ভীমরাজ তখন বোঝায় যে এই বয়সে এরম ভুল করতেই পারে, কিন্তু তাই বলে সে ধমকি দেবে? এই বলে সে তার বাবাকে বাইরে নিয়ে গিয়ে বোঝায়। এই মেয়েটির নাম ছিল সেলভি। তখন সেলভির অফিসের ওই টিম লিডারকে ডেকে পাঠানো হয়। ছেলেটা এসে বলে, সেলভি আমি তোমাকে খুব পছন্দ করি তাই এই কথাগুলো বলেছি। সে এবারে সেলভির সাথে অন্তরঙ্গ হতে চায়। ঠিক তখনই সেলভির বাবা সেখানে এসে যায় আর বলে যে ওগুলো ডিলিট কর ফোন থেকে, আর আমার মেয়েকে বিরক্ত করলে তোকে কিন্তু আমি কেটে ফেলবো। সে বলে, না স্যার আমি ডিলিট করে দেবো। এই বলে সে চলে যাচ্ছিল, কিন্তু ভীমরাজ তাকে পিছন দিক দিয়ে এসে ধরে ফেলে আর মারতে থাকে। বলে, ধমকি দিবি? তোকে জ্যান্ত জ্বালিয়ে দেবো। সেলভি বলে, আঙ্কেল একে ছেড়ে দাও, ও তো মানুষ নয়, একটা জানোয়ার। মেয়েটির বাবা বলে, ভীমরাজ তোমার এই উপকার আমি জীবনে ভুলব না। 15 দিন বাদে তুমি এসো, আমি তোমাকে ভালো একটা কাজ করে দেবো। এদিকে সেই মেজর অরুণ বর্মা গুনাকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। সেখানে সে দেখে অনেক মেয়েকে বসিয়ে রেখেছে আর একটা রাজা নামের লোক তাদের সাথে আছে। জানা যায় তাদের মধ্যে অনেকেই শিক্ষিত, কিন্তু গরিব হওয়ার জন্য তারা এই পথ বেছে নিয়েছে, অর্থাৎ তারা দেহ ব্যবসায় যুক্ত ছিল। অরুণ তখন রাজাকে তার ভাইজি রামাইয়ার ছবি দেখায়। সে বলে, একে চিনি। তখন তাকে সেই রেকর্ডিংটা শোনায় যেটায় রামাইয়াকে ধমকি দেওয়া হচ্ছিল। রাজা বলে, এর আওয়াজ শুনে চেনা মনে হচ্ছে না, কিন্তু রামাইয়াকে আমি এই রাস্তায় নামাইনি। জয়া নামে একজন একে অনলাইনে এই ব্যবসায় নামিয়েছে। তখন অরুণ বলে যে জয়ার সাথে আমি দেখা করব, তুই ব্যবস্থা করবি। এদিকে দেখা যায়
ভীমরাজ সেই বাজারের দেখা মহিলাটির বাড়ি চলে আসে। মহিলাটিকে দেখতে পেয়ে সে বলে, আমার 52 বছর বয়স হয়ে গেছে, তোমার কাছে তো অনেক মেয়ে আছে, আমার সাথে একজনের আলাপ করিয়ে দাও, যত টাকা লাগে আমি দেব। কিন্তু ওই মহিলা তাকে ভাগিয়ে দেয়। এরপর একদিন ভীমরাজ মন্দিরে বসেছিল। মহিলা যে সেই খাওয়ানোর কথা বলেছিল সে তার মেয়ের সাথে আসে এবং ভীমরাজকে খেতে বলে যায়। ভীমরাজ 2 দিন পর অমাবস্যার দিন তাদের বাড়িতে খেতে যায়। সে যখন খাচ্ছিল তখন ওই মহিলার স্বামী বাড়িতে আসে। সে বলে, এদের খাওয়ালে ঠাকুর কি টাকা দিয়ে তোকে ভরিয়ে দেবে? মহিলাটি বলে, তুমি যা পাপ কাজ করেছ তাতে আমরা কেন ভুগতে যাব? তাই আমি এগুলো করি। যতক্ষণ স্বামীজি খাচ্ছেন ততক্ষণ তুমি মুখ বন্ধ করে বসে থাকো। এরপর ভীমরাজ খাচ্ছিল, তখন ওই লোকটা জিজ্ঞাসা করে, কোথা থেকে তুমি এসেছো? সে বলে, কারেলুর গ্রাম থেকে এসেছি, ত্যাগাবল্লী। এই শুনে লোকটার মুখ শুকিয়ে যায়। সে বলে, এখানে তাহলে এসেছো কেন? ভীমরাজ বলে, তোমার কুষ্টিতে লেখা আছে যে আমি এখানে আসবো, তাই এসেছি। ভীমরাজের খাওয়া হয়ে গেলে ওই মহিলা বলে যে তার স্বামী অনেক পাপ করেছে। ভীমরাজ বলে, চিন্তা করো না, আজ সব দুঃখ থেকে মুক্তি মিলবে। এরপর সে সেই ঘরের দরজা বন্ধ করে দেয় আর লোকটি ছুটে আসে আর দরজা পেটাতে থাকে। ভীমরাজ এরপর দরজা খুলে বেরিয়ে আসে। তার মেয়ে ও বউকে সে কিছু বলে আর লোকটাকে বেরিয়ে এসে পেটাতে থাকে। একেবারে ভীমের প্রহার। গদার মতো মুগুরটা তুলে শেষ মারটা মারে, তারপর গলা থেকে হাড়টা খুলে নিয়ে চলে যায়। কিন্তু সে কেন লোকটাকে মারল সেটা আমরা তখনও জানতে পারিনি, সেটা আমরা পরে জানব। এবারে সেই অরুণকে সাথে নিয়ে রাজা একটা জায়গায় আসে, সেখানে জয়ার সাথে দেখা করাবে বলে। জয়ার কাছে অরুণ অনেক কিছু জানতে পারে। অরুণ বলে, তার ভাইজি রামাইয়া কি করে এই ব্যবসাতে এসেছিল বলো। জয়া তখন বলে যে রামাইয়া ওর কলেজের পাশে একটা জেরক্সের দোকানে জেরক্স করতে যেত, সেখানে একটি ছেলের সাথে তার আলাপ হয়। তারপরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রামাইয়া ছেলেটার জন্য সব কিছু করতে রাজি ছিল, কিন্তু ছেলেটা তাকে শুধুমাত্র ব্যবহার করছিল। এবারে একদিন ছেলেটি তাকে একটি ছবি দিতে বলে। রামাইয়া কোনো কিছু না ভেবে তার সেই ব্যক্তিগত ছবি দিয়ে দেয়, কিন্তু সে জানতে পারে না আসলে সেই ছবিটি নিয়ে ছেলেটি কি করতে চায়। এরপর ছেলেটি রামাইয়াকে বলে সে কতদিন আর অন্যের দোকানে কাজ করবে, এবারে সে নিজের বড় দোকান কিনবে আর রামাইয়াকে তারপর বিয়ে করবে। রামাইয়া খুব খুশি হয়, কিন্তু ছেলেটি বলে তার জন্য তোকে সাহায্য করতে হবে। রামাইয়া বলে সে কিভাবে সাহায্য করবে? তখন সে বলে, তুই তোর ওই রকম ব্যক্তিগত ছবি তুলে আমাকে দিবি। অনেক অ্যাপ আছে, ওই ছবিগুলো সেখানে দিয়ে 1 মাসে 2 লাখ টাকা ইনকাম করতে পারবো। রামাইয়া রেগে যায়, সে গ্রামের মেয়ে ছিল, সে জানতো না এসব। এরপর ছেলেটা বলে, আমি তোকে বিয়ে করব, তাহলে তুই রাজি হয়ে যা, আপত্তি করিস না। অনিচ্ছা সত্ত্বেও রামাইয়া এই ব্যবসায় জড়িয়ে পড়ে। এইভাবে ভার্চুয়াল থেকে অনলাইনে সরাসরি দেহ ব্যবসায় সে এসে পড়ে। তার ভিডিও করে তাকেও ভয় দেখানো হয়। ছেলেটা তাকে বিয়ে করবে কথা দিয়েও বিয়ে করে না, আর ব্ল্যাকমেলও করতে থাকে। এই জন্য তার কাছে আর কোনো রাস্তা ছিল না বেঁচে থাকার, তাই সে আত্মহত্যা করে। রামাইয়াকে কে ধমকি দিত সেটা জানতে অরুণ সেই কল রেকর্ডিংটা শোনায়। জয়া তার ফোন থেকেও একটি রেকর্ডিং শোনায় এবং বোঝা যায় এরা এক লোক। জয়া বলে, এর নাম গুরু ভাই, এ অনেক বড় ব্রোকার এই ব্যবসায়, কিন্তু এর সাথে কোনোদিনও দেখা হয়নি। রাজা ব্রোকারদের টাকা দিতে যায়, সাথে অরুণ ও গুনাও থাকে। রাজা ডেভিড নামের একটি লোককে চিনিয়ে দেয়। তারপর ডেভিডকে ফলো করে একটা অফিসে আসে, সেখানে নাকি লেখাপড়া এবং অশিক্ষিত সব মহিলাদের চাকরি দেয়া হয়। অরুণ বলে এইভাবে মেয়েদের ফাঁসানো হয়,
এরপর গুনা ওই অফিসের বাইরে রাউটারের কেবিলের তারটা কেটে দেয় এবং তারা দুজনে ওই অফিসে ঢোকে। তারা বলে ইন্টারনেট প্রবলেম হচ্ছে বলে আমাদের কাছে কল গেছে। তাদের চেক করতে দেয়া হয়। অরুণ একটি কম্পিউটারে যা দেখে তাতে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে হার্ড ডিস্ক বার করে নেয়। এমন সময় সেখানে গুরুভাই ও তার দল এসে যায়। অরুণ একাই মার দিতে থাকে। শেষে গুরুভাইকে ফুচকার ফাউয়ের মতো এক্সট্রা কিছু দিয়ে পুলিশকে কল করে জানিয়ে দেয়। এবারে একটি হোস্টেলের দৃশ্য দেখা যায়। সেই মহিলা, যার নাম সুন্দরী ছিল, সেখানে ভীমরাজ তাকে 20,000 টাকা দিয়ে বলে একটা 20 বছরের মেয়ের সাথে দেখা করিয়ে দিতে। সুন্দরী পরের দিন তার বাড়িতে ভীমরাজকে আসতে বলে। পরের দিন ভীমরাজ সুন্দরীর বাড়ি যায়। সুন্দরী তাকে প্রিয়া নামে একটি মেয়ের সাথে ঘরে যেতে বলে, কিন্তু একটু পরে মেয়েটি বেরিয়ে আসে এবং বলে, ম্যাডাম, ওই লোকটা আমার কাছে যা চাইছে তা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তখন সুন্দরী রাজি হয়ে যায়, কারণ সে টাকা নিয়েছে, আর ওই মেয়েটিকে বাইরে অপেক্ষা করতে বলে। এবারে ভীমরাজ ঘরে ঢোকে, তারপর সে বাইরে বেরিয়ে আসে আর মেয়েটাকে বলে, বেটা, তোমার বাড়ির অবস্থা আমি জানি না, কিন্তু এই কাজ কি কেউ করে? এই কাজ আর করো না, ভালো করে পড়াশোনা করো। এরপর সে মেয়েটিকে চলে যেতে পড়ে। এবার ভীমরাজ আবার বাড়ির ভেতরে ঢোকে। এবার সেখানে দেখা যায় যে সুন্দরীকে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। ভীমরাজকে দেখে সে বলে, তুই কে, কি চাস বল, আমাকে কেন বেঁধে রেখেছিস? ভীমরাজ বলে, যেরকম করবি সেরকমই তো হবে। এরপর ভীমরাজ বলে, তোর মতো পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুই আর জন্মাস না। এই বলে সে একটা কাস্তে দিয়ে সুন্দরীর গলা কুচুত করে কেটে দেয়। তারপর সে ওখান থেকে চলে যায়। এবারে সেই বড় কর্তা অরুণকে ডেকে পাঠায় আর বলে, তোমার কাছে হার্ড ডিস্কটা আছে না, সেটা দাও। অরুণ বলে, আপনি এফআইআর না নিলে আমি হার্ড ডিস্ক দেব না। তখন অফিসার বলে, তোমার দাদাকে এফআইআর করতে বলো। তখন অরুণ দাদার বাড়িতে আসে আর তাদের সব কথা বলে। তারা কান্নায় ভেঙে পড়ে। অরুণ বলে, মা বাবা বাচ্চাদের হাতে ফোন দিয়ে দেয়, কিন্তু জানে না যে তারা সেই ফোন নিয়ে কি করছে। আপনারা তো কিছুই করতে পারেননি, কিছু জানতেনও না। দাদা, তোমরা এগিয়ে এসো এবার। আরও 700 মেয়ের এরকম ভিডিও পাওয়া গেছে, তারা বাঁচতে পারে, তোমরা এফআইআর করো। কিন্তু তার দাদা বৌদি রাজি হয় না। তারা বলে, তাদের আর একটা ছোটো মেয়ে আছে, সমাজে এসব জানাজানি হলে তাদের কি হবে? অরুণ সেখান থেকে চলে আসে। এদিকে ভীমরাজ সেলভিদের বাড়ি যায়। সেখানে সেলভির বাবা বলে যে তার মালিকের বাড়িতে একটা মালির কাজ খালি হয়েছে, তুমি সেখানে চলে যাও, পন্ডিচেরিতে। অন্যদিকে অরুণ ইউটিউবে যে প্রোগ্রাম করত তার কন্টেন্টের খোঁজ করতে গিয়ে দেখে যে একজন গরিব বাবা তার মেয়ের মৃত্যুর জন্য ন্যায় চাইছে। গুনা বলে, আপনার দাদার মতো এই কেসটা। কোথাকার এটা? অরুণ বলে, কারেলুর জেলা, ত্যাগবল্লী গ্রাম। এবার পন্ডিচেরির বাসে অরুণ ও ভীমরাজ পাশাপাশি বসে যে যার গন্তব্যস্থলে যাচ্ছিল। ভীমরাজ সেই বাড়িতে পৌঁছায়, নতুন কাজ যেখানে সে করবে বলে ঠিক করা হয়েছে। অন্যদিকে অরুণ ত্যাগবল্লী গ্রামে নামে। সেখানে আরেকটি ইউটিউবার ছিল যার নাম ছিল কৈলাস। তার সাথে অরুণ কথা বলে ও জিজ্ঞাসা করে, ভীমরাজকে চিনিস? কৈলাস বলল, ও তো অনেক দিন গ্রামে নেই, তার বাবা রাজপাল আছে, তাকে সব জিজ্ঞাসা করতে পারেন। কৈলাস তাকে সেখানে নিয়ে আসে। এবারে দাদাজির সাথে অরুণের কথা হয়। অরুণ তাকে বলে, আমাকে সব কথা খুলে বলতে পারেন। দাদাজি বলে, তোমাকে নিশ্চয়ই বলবো, তাহলে হয়তো আমার নাতনি দিব্যার আত্মা শান্তি পাবে। ভীমা পুলিশের দরজায় গিয়ে গিয়ে থকে যায়, কিন্তু কিছু হয় না। শেষে একদিন মন্দির যাচ্ছি বলে বেরিয়ে যায়
আজ 7 মাস হলো সে আর ফেরেনি। 2 সপ্তাহ বাদে দিব্যার বার্ষিকী কাজ আছে। জানি না ভীমরাজ আসবে কি না, কিন্তু আমি তোমাকে সব বলবো। এবারে জানা যায় একটি নতুন কাহিনী। এই গল্পের সূত্রপাত কিভাবে হলো এবারে জানা যাবে। রাজপালের বংশের সবাই ভালো কলাকার ছিল। ভীমাও তাই। সে মহাভারতে ভীমের চরিত্রে অভিনয় করত, খুব সুদক্ষের সাথে। রাজপাল বলে, আমাদের বংশে প্রথম কেউ যে ডিগ্রি নিয়ে পাশ করেছিল সে হলো আমার নাতনি দিব্যা। সেদিন বাড়িতে খুব আনন্দ অনুষ্ঠান হয়েছিল। যেদিন দিব্যার রেজাল্ট বেরিয়েছিল সবাই খুব খুশি ছিল। বাড়িতে সবাইকে খাওয়ানো হয়। বাবা দাদু মেয়েকে নিয়ে সেদিন বাজি ফাটিয়েছিল। দিব্যা বাবাকে খুব ভালোবাসত। ভীমারও মেয়ে অন্তঃপ্রাণ ছিল, তার মা ছিল না। ভীমা তার মেয়ের জন্য এবারে পাত্রের দেখা শুরু করে, কিন্তু মেয়ে রাজি হয় না। সে বলে, বাবা আমি কলেজে পড়তে চাই 2 বছরের জন্য। তার বাবা অবশেষে রাজি হয়। তখন সে কলেজে ভর্তি হয় এবং একটি হোস্টেলে সেখানে থাকতো। সে শুক্রবারে ঘরে চলে আসতো, আবার সোমবার 10টায় কলেজে পৌঁছে যেত। সবই ঠিক চলছিল। এরপর দিব্যা একদিন একটি ছেলেকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং তার বন্ধু হিসেবে পরিচয় দেয়। কিন্তু পরে তার বাবা জানতে পারে যে তার মেয়ে দিব্যাকে এই ছেলেটি বিয়ে করতে চায় এবং ছেলেটি ছিল পাশের গ্রামেই। তাদের অবস্থাও ছিল খুব ভালো। এইভাবে ঠিকঠাক সব কিছু চলতে লাগছিল। এর ঠিক 2 মাস বাদে একদিন রাতে দিব্যা কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। তার দাদাজি তাকে জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে বল মা, আমাকে তুই খুলে বল কি হয়েছে। সে বারবার বলতে থাকে, দাদাজি আমি বড় ভুল করে ফেলেছি। তার বাবা সেই সময় পাশের গ্রামে নাটক করছিল। খবর পেয়ে সে ছুটে আসে। মেয়েকে কাঁদতে দেখে সে অস্থির হয়ে যায়। তার মেয়ে তাকে বলে, বাবা আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি তো আমায় ভালো শিক্ষা দিয়েছিলে যে কোনো দিন যেন কোনো অন্যায় কাজ না করি, কিন্তু আমার দ্বারা সেই অন্যায় কাজ হয়ে গেছে বাবা। তার বাবা বলে, তুই আমাকে আগে খুলে বল, আমি কিচ্ছু রাগ করব না। তখন জানা যায় যে দিব্যার সেদিন জন্মদিন ছিল। হস্টেলে ওই ছেলেটি কেক নিয়ে সেলিব্রেট করতে যায় এবং সেখানে কিছু অন্তরঙ্গ মুহূর্ত ঘটে যায়। এবার সে যখন কলেজের গেট খুলে ভেতরে আসে তখন দেখা যায় সেখানে যে দারোয়ান ছিল সে হঠাৎ দিব্যাকে বলে, তোর একটা পার্সেল এসছে নিয়ে যা, বলে সে তার ঘরে ঢোকায় এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। দিব্যাকে তখন সে তার ফোনে সেই ছেলেটার সঙ্গে যে অন্তরঙ্গ মুহূর্তগুলো ছিল তার ছবি দেখায় এবং বলে যে তোর বাবা বলছিল না তুই নাকি খুব ছোট, তুই কিছু জানিস না, তাহলে তুই এগুলো কি করিস, তোর বাবা আসলে দেখাবো এই ছবিগুলো। তখন দিব্যা খুব ভয় পেয়ে যায়। তখন সেই লোকটা দিব্যার গলায় একটা সোনার হার ঝুলছিল যেটা তার বাবা তাকে দিয়েছিল, সেটা খুলে নেয়, নিয়ে তাকে চলে যেতে বলে। এইবারে ওই হস্টেলের হেড ছিল সেই সুন্দরী নামের মহিলাটি। সেখানে তার ঘরে দিব্যাকে ডেকে পাঠায়। তখন সেখানে দারোয়ানটাও ছিল। দিব্যা যেই ঢোকে সে ঘর থেকে বেরিয়ে যায়। সুন্দরী দিব্যাকে বলে, দারোয়ানের ঘরে কিছু কি হয়েছে তোমার সাথে? দিব্যা অস্বীকার করে। তখন সেই সুন্দরী নামের শয়তানিটা স্যার বলে একজনকে ডাকে। আমরা মুভির একদম প্রথমে যাকে দেখেছিলাম সেই লোকটা। তাকে শয়তানিটা বলে, আমি একটু রাউন্ডে যাচ্ছি, আপনি দিব্যাকে দেখে নিন, ও আমাদেরই লোক আছে। এই বলে সে বেরিয়ে যায় আর দরজাটা বন্ধ করে দিয়ে যায়। এবারে ওই লোকটা দিব্যার সাথে অসভ্যতামি করতে থাকে এবং বলে, তোর ওই ভিডিও তোর বাপকে গিয়ে দেখাবো যদি আমি যা চাই তুই না করিস। এরপর শয়তানি তাকে এই ব্যবসায় নামাবে বলে ধমকি দেয়। তার কথা মতো না চললে তার বাপকে ওই ভিডিও দেখাবে।
দিব্যা পুরোটা বলে। এবারে তার বাবাকে বলে, তুমি শিখিয়েছিলে যে কখনো যেন ভুল পথে না যাই, কিন্তু আমি সেই ভুল করে ফেলেছি বাবা, তুমি আমাকে মেরে ফেলো। তার বাবা তাকে সান্ত্বনা দেয়, বোঝায় যে কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। পরের দিন রাজপাল ভীমরাজকে বলে, যে ভিডিও বানিয়েছে সে দোষী, তাহলে চল পুলিশের কাছে যাই। ভীমরাজ রাজি হয় না, সে বলে মেয়ের বদনাম হবে। এরকম করে কিছুদিন কেটে যায়। দিব্যা এবারে বলে, বাবা আমি এক্সামটা দিতে চাই। তার বাবার সাথে দিব্যা কলেজে যায় আর এক্সামের অনুমতি পায়। তারা খুশি হয়ে ঘরে ফেরে। ভীমরাজ বাইরের গ্রামে নাটক করতে গেছিল। সেদিন সকালে সে ফিরে আসে, বলে দিব্যা তখনও ঘুম দিয়ে ওঠেনি, ওর ফাইনাল এক্সাম আছে, ও এখনও ঘুম দিয়ে ওঠেনি। তারপর সে নিজে মেয়েকে ওঠাতে যায়, কিন্তু সে বেরিয়ে এসে তার বাবাকে বলে, আমি বলেছিলাম না দিব্যার সাথে সাথে থাকতে। তার বাবা কিছু বলতে পারে না, বুঝতে পারে না। ভীমা বলল, দেখো গিয়ে, সবাই গিয়ে দেখো, দিব্যা ঘরে কিছু খেয়ে আত্মহত্যা করেছে। সব শুনে অরুণও কেঁদে ফেলে। সে বলে, পুলিশকে কেন আপনারা ওই 3 জনের নাম বলেননি? রাজপাল বলে, আমরা পুলিশ স্টেশনে গেছিলাম। পুলিশকে আমরা বলি, চক্রবর্তী স্যার, সুন্দরী আর মণি নামের ওই দারোয়ান, এরা আমার মেয়েকে ধমকি দিচ্ছিল, না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ বলে, কোনো প্রমাণ না দেখালে এফআইআর করব কি করে? যা বলেছ, আমরা এরপর অ্যাকশান নেব। এখন বেরো এখান থেকে। মেয়েকে ঠিক করে মানুষ করতে পারোনি, আর এখন বড় বড় সব লোকেদের নামে এখানে এফআইআর করতে এসেছে। সেখানে আর একজন পুলিশ তাদের আলাদা করে ডেকে বলে, এত বড় কলেজের বিরুদ্ধে তোমরা এসব কথা বলছো, এ তো কেউ শুনবে না, বিশ্বাসও করবে না। তার থেকে এক কাজ করো, তোমরা ভালো উকিল দেখে নিয়ে এসো। এরপর তারা উকিলের কাছে যায়। কিছুদিন কেস চলে, কিন্তু তারপরে সব বন্ধ হয়ে যায়। এরপর ভীমা সাধুর বেশে বেরিয়ে যায়, আর ফেরেনি। এবারে বোঝা যায় আইন কোনো অ্যাকশান নেয়নি, কোনো সাহায্য পুলিশদের কাছ দিয়েও পায়নি ভীমরাজ। তাই সে নিজের মেয়ের নৃশংস মৃত্যুর পেছনে দায়ী ওই 3 জনকে উচিত শিক্ষা দেবার জন্যই সে এবার বাড়ি থেকে বেরিয়েছে। তাদের এবারে জমের বাড়ি পাঠিয়েই ছাড়বে। এবারে অরুণ বলে, কৈলাস যে উকিল এই কেস দেখেছিল তার কাছে নিয়ে যেতে পারবি? তখন কৈলাস তাকে সেই উকিলের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে অরুণ জানতে পারে যে কেস আবার ওপেন করে কোনো লাভ নেই, কারণ আরোপি 3 জন তো মৃত। প্রফেসর চক্রবর্তী কলেজের মেয়েকে জঙ্গলে নিয়ে গিয়ে কুকর্ম করত। কোনো পাগল তাকে মেরে চিড়ে ফেলে রেখে গিয়েছিল। সেকেন্ড হচ্ছে মণি, সেই দারোয়ান যাকে তার বাড়িতে কেউ এসে পিটিয়ে মেরে রেখে গিয়েছিল, মুগুরের মতন গদার ব্যবহার করে তার বুকে মেরেছিল, কিন্তু কে করেছে তা তো জানা যায়নি। আর থার্ড সুন্দরী, সে কলেজের মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করাতো, তাকেও তার ঘরে উল্টো করে বেঁধে গলা কেটে রেখে কেউ দিয়ে গেছে, কিন্তু কেউ ধরা পড়েনি। অরুণ সেই 3টে মৃতের ছবি নিয়ে আসে। অরুণ কৈলাসের সাথে কথা বলে বুঝতে পারে ভীমের অনুকরণে, অর্থাৎ ভীম যেভাবে রাক্ষস অসুরদের মেরেছিল সেভাবে ওই 3টে অমানুষকে মারা হয়েছে। সে পরের দিন কৈলাসকে গিয়ে দিব্যার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। অরুণ বলে, দিব্যার মৃত্যুর জন্য দায়ী 3 জন মারা গেছে, পরের জন কিন্তু তুমি। কিন্তু ছেলেটি বলে যে না, আমি পরের জন নই, আমি তার শিকার নই, তার শিকার হচ্ছে কলেজের প্রেসিডেন্ট নাগরাজ। এবারে জানা যায় যে সেদিন দিব্যা আর ভীমরাজ হল টিকিট নিতে গিয়েছিল। দিব্যা তার বাবাকে বাইরে রেখে নাগরাজের ঘরে ঢোকে। তখন নাগরাজ বলে, 2 মাস ছুটি নিয়ে এখন হল টিকিট নিতে এসেছিস? দিব্যা ক্ষমা চায়, বলে আমার শরীর ঠিক ছিল না, তাই ছুটি নিয়েছিলাম। তখন সেই শয়তানটা অনেক কটু কথা বলে।
সে আরও বলে যে সে সব জানে, তাই আমার সাথেও তোকে থাকতে হবে। এই বলে সেই বুড়ো ভাম শয়তানটা দিব্যার সাথে নোংরামি করে। দিব্যা তার ফোনে সব ভিডিও করেছিল, সেটা ওই ভামটা জানতেও পারেনি। দিব্যা সেদিন ওই ভিডিওটা বাড়িতে এসে তার বয়ফ্রেন্ডকে সেন্ড করেছিল। ছেলেটা তখন কিছু বলতে পারেনি, কিন্তু দিব্যার মৃত্যুর 3 মাস বাদে ভীমরাজকে সে সব বলে দিয়েছিল। অরুণ বলে এইসব লোকেদের মরাই উচিত, কিন্তু বেইজ্জত হয়ে মরা উচিত। সে সেই ভিডিওটা ওই ছেলেটির থেকে নিয়ে নেয় আর বলে এই ভিডিওটা আমি কোথাও দেখাবো না, তাতে ভীমরাজের ওপর পুলিশের সন্দেহ হবে। আমি কিছু লোকের সাথে আগে দেখা করব। এরপর সে মনির বাড়িতে যায়। তার বউকে বলে, মনি যখন মরে তখন তো আপনি বাড়িতে ছিলেন, তাহলে পুলিশকে কিছু বলেননি কেন? মনির বউ বলে, সে যখন মারে তখন মনি কি করেছে আমাকে সব সে আগে থেকে বলেছিল। আমারও একটা মেয়ে আছে, আজকে আমার মেয়ের সাথে যদি এটা ঘটতো। এরপর অরুণ সেই মেয়েটির সাথে অর্থাৎ প্রিয়ার সাথে দেখা করে। প্রিয়া তখন বলে, কলেজের ফিস ভরতে পারছিলাম না, তাই সুন্দরী আমাকে এই ব্যবসায় নামিয়েছিল। ভীমরাজ তাকে বাবার মতো বাঁচিয়ে দিয়ে গেছে। মনির বউ বলে, মনি খুব খারাপ লোক ছিল, যা হয়েছে ভালো হয়েছে। আমি মেয়ের দিব্যি করে বলছি, পুলিশের কাছে আমি কিছু বলবো না। অন্যদিকে প্রিয়াও বলে, স্যার আপনি কিন্তু এইসব ব্যাপারে কারুর কাছে কিছু বলবেন না। এইবারে অরুণ তার ইউটিউবের চ্যানেলে সেই ভিডিওটা প্রকাশ করে, যেখানে শুধুমাত্র নাগরাজ যে কুকীর্তিটা করছে সেটা দেখা যায়। দেশের লোক দেখতে থাকে সেই নাগরাজের অসভ্যতামি। তখন অরুণ বলে, এবারে শুধরে যা, না হলে আমি এবারে তোকে শোধরাবো। আরও অনেক ভিডিও আছে, আমি সামনে আনবো। এবারে জিএম কলেজের স্টুডেন্টরা হরতাল শুরু করে। তারা বলে এরকম ঘটনা আগে অনেক ঘটেছে, কিন্তু সেগুলো যে সেক্সুয়াল হ্যারাস তারা তা জানতো না। এবারে তার প্রতিবাদ করবে এর বিরুদ্ধে। প্রেসিডেন্টকে অ্যারেস্ট করতেই হবে। এবারে নাগরাজ উকিলদের দিয়ে একটা মিটিং করে। উকিল নাগরাজকে বলে যে আপনি 2 দিনের জন্য কোথাও চলে যান, কোর্টে দেখা যাবে, আপনার কিচ্ছু হবে না। সেই বুড়ো ভাম নাগরাজ তখন পণ্ডিচেরির সেই বাড়িতে আসে যে বাড়িতে ভীমরাজ নতুন কাজ নিয়ে এসেছে। এবারে বাড়ির কাজের লোকটি বাজারে যায়, আর সেই সুযোগে ভীমরাজ বাড়ির ভেতরে ঢুকে ওপরে উঠতে যায়। সেখানে গুন্ডাদের সাথে তার মারপিট হয়, কিন্তু ভীম সব কটাকে ধরাশায়ী করে ওপরে গিয়ে দেখে নাগরাজ টয়লেটে ঢুকে বসে আছে। ভীমরাজ তাকে মারার আগে জানায় যে সে হচ্ছে দিব্যার বাবা, আর তাকে বলে তোর কুকর্মের দিন আজ শেষ হলো। এই বলে সে একটা তীক্ষ্ণ ছোরা দিয়ে সমূলে বিদ্ধে থাকে এবং তার শরীরের নিম্নাঙ্গে বারবার বিদ্ধে থাকলো। অবশেষে শয়তানটার 2টো রিভলভার দিয়ে সব কটা গুলি তার শরীরে ঢুকিয়ে দিল। শান্তি পেল ভীমরাজ, শান্তি পেল রামাইয়া দিব্যার মতো আরও অনেক মেয়ে। এবারে কোর্টের দৃশ্য দেখা যায়। সেখানে নাগরাজের উকিল বলে যে অরুণ একটা ইউটিউব চালায়। সেখানে সে 15 দিন আগে একটা ভিডিও দেখায়, যেখানে নাগরাজের মতো দেখতে একজনকে অর্ধনগ্ন অবস্থায় একটি মেয়ের সাথে দেখা যায়। জিএম কলেজের স্টুডেন্ট আর তাদের মেয়েদের সাথে নিয়ে এই লোকটা কলেজ বন্ধ করে দেয়। কলেজের বদনাম করার জন্য এসব করেছে। সেই জন্য তার ক্লায়েন্ট নাগরাজের তরফ থেকে 15 কোটি টাকার মানহানির মামলা করবে এই লোকটার উপরে। এবারে অরুণ বলে, আপনি ভিডিওটা দেখে বলতে পারেন যে ওটা নাগরাজ নয়। তখন উকিল বলে, গ্রাফিক্সের মাধ্যমে নাগরাজের মতন করে ভিডিও বানানো হয়েছে, নাগরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। অরুণ বলে, ভিডিওতে নাগরাজ দোষী, সেখানে একবারও কিন্তু আমি বলিনি, তাহলে উনি আমার বিরুদ্ধে কি করে 15 কোটি টাকার মানহানির মামলা করবেন বলে বলছেন? পাবলিক বলছে যে সমাজে থাকার যোগ্যও নয়। যে মেয়ের জীবন নষ্ট হয়েছে সেই মেয়েটির ভিডিও এটি, আমি শুধু রিলিজ করেছি, আর এই ভিডিওর মেয়েটি এখন আর বেঁচে নেই। তখন বিচারক অরুণকে বলে, 30 দিন সময় দিলাম, আপনি ওই মেয়েটির এফআইআর কপি ও কমপ্লিট ডিটেলস কোর্টে পেশ করুন। সব কাজ সমাপ্ত করে ভীমরাজ এবার তার মেয়ের শ্রাদ্ধের দিন গ্রামে ফেরে। তার মেয়ের ছবি
কাছে এসে যায় এবং সে হারটা সেখানে রাখে, তারপর বেরিয়ে আসে। তখন সেখানে অরুণ আর কৈলাস আসে। অরুণ বলে, আপনার কথা শুনেছি তাই দেখা করতে এলাম। ভীমরাজ বলে, আমি তো সেরম কিছু করিনি, আমি একটু নাটক করি, নাচি, গাই, এই তো আমার জীবন। অরুণ বলে, আমার ভাইজি এই পরিস্থিতির শিকার হয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু দাদা বৌদি সমাজের ভয় মুখ খোলেনি। কিন্তু আপনি হিম্মত দেখিয়েছেন। সমাজে যখন উকিল, পুলিশ কেউ আপনার সাথ দেয়নি, ন্যায় বিচার আপনি পাননি, সেই জন্য আপনি এত বড় পদক্ষেপ নিয়েছেন। এই কেসের আমি সবটাই জানি। আপনি ন্যায় বিচার আপনার পাওয়া উচিত ছিল, আপনি কিছু ভুল করেননি। ভীমরাজ বলে, আমার সাজা আমি একদিন না একদিন হয়তো পাবো। অরুণ বলে, আমার চোখে আপনি দোষী না, আর আপনার বিরুদ্ধে একজন সাক্ষীও নেই। ভীমরাজ বলে, সমাজের জন্য কিছু করতেই যদি চান তাহলে, এই বলে সে অরুণকে দেখায় ছোট ছোট ছেলেমেয়েরা কীভাবে ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে। তারা ফোন হাতে করে নিয়ে বসে আছে। যদি আপনি পারেন তো এদের সাহায্য করুন। ভীমরাজ বলে, এরা জানে না যে এই ফোন তাদের কী বিপদে ফেলতে পারে। এদের ভবিষ্যতের জন্য এদের মা বাবাদের বোঝান, আমি শুধু এটাই চাই। মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।